লেখক বুঝছে তাহলে বৃহদান্তে খাদ্য পরিপাক লেখক লেখো যে বৃহদান্তে খাদ্যের কোনো পরিপাক হয় না। খাদ্যের বৃহদান্তে খাদ্যের কোনো পরিপাক এটা তো ম্যাথ না তোমার কইরা দিত কে লেখা লেখা পড়ায় ভাই কি পড়া প্রচুর লেখা 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 পড়ায় দেখো পরিপাক কি বললাম যে বৃহদান্তে খাদ্যের পরিপাক হয় না, শুধু শুধু ফার্মেন্টেশন, শুধু ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, শুধু ফার্মেন্টেশন ফার্মেন্টেশন বা গাজন ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় বৃহদান্তে খাদ্যের কোনো পরিপাক হয় না। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় কি হয়? ফার্মেন্টেশন বা গাজন গাজানো ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় ভিটামিন ভিটামিন প্রক্রিয়া ফার্মেন্টেশন এবং গাজন প্রক্রিয়ায় বা ফার্মেন্টেশন যাহা গাজন প্রক্রিয়া কি ফার্মেন্টেশন অথবা গাজন প্রক্রিয়ায় ভিটামিন উৎপন্ন করে, ভিটামিন উৎপন্ন হয়, ভিটামিন উৎপন্ন হয়। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় ভিটামিন উৎপন্ন হয়। লেখো এতে ইকোলাই নামক ব্যাকটেরিয়া সাহায্য করে। কেন? এতে ইকোলাই নামক ব্যাকটেরিয়া সাহায্য করে। এনে যে ব্যাকটেরিয়া সাহায্য করে তার নাম কি? ইকোলাই। ইকোলাই নামক ব্যাকটেরিয়া এতে সাহায্য করে। লিখছো? হ্যাঁ, নাম কি? ইকোলাই। আচ্ছা লেখো যে লেখো বৃহদান্তে 80% পানি শোষণ হয়। বৃহদান্তে 80% পানি শোষণ ঘটে কোথায়? বৃহদান্তে 80% পানি শোষণ হয় বৃহদান্তে। বিভিন্ন আয়ন শোষিত হয়। বিভিন্ন আয়ন সরিয়া অন্তস্থ অদন্তন আয়ন, সোডিয়াম পটাশিয়াম আয়ন, হ্যাঁ সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস বিভিন্ন আয়ন তারা পানির সাথে শোষণ করবে। তারপরে লেখো যে রাফেজ, বিভিন্ন আয়ন শোষিত হয়। রাফেজকে আদ্র বিশ্লেষণের মাধ্যমে আংশিক ভেঙে ফেলে। রাফেজকে আদ্র বিশ্লেষণের মাধ্যমে আংশিক ভেঙে ফেলে। রাফেজ বুঝো তো? খাদ্যের খাদ্যের যে অপাচ্য অংশ, মানে সরি খাদ্যের সবজি যেগুলো। আচ্ছা আহমদ 14 পাইছো? নাও এই আহমদকে দাও। সৈয়দ মুনতাসির মাহি 15 পাইছো। রিসালাত, আদনান, জুনায়েদ, হ্যাঁ সিয়াম তুই তো অ্যানসার লেখা হচ্ছে না। সৈয়দ জাহিদ হাসান, নিহারুল মাহমুদ আসে নাই। তোমারটা কই? মুশফিকুর রহমান 14। তুই পরীক্ষা দাও না কেন? এই যে পরীক্ষাটা সবার শোষণ আদ্র বিশ্লেষণের মাধ্যমে কি বললাম? রাফেজকে আদ্র বিশ্লেষণের মাধ্যমে আংশিক ভেঙে ফেলে। শেষ। মানে আমাদের বৃহদান্তের মেইনলি খাবারের অত বেশি চেঞ্জ হয় না, শুধুমাত্র এখানে গাজন হয়, পচায় ফেলে।
মানে খাবারটাকে, এবং লেখো যে বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রভাবে গ্যাস উৎপন্ন হয়। বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রভাবে গ্যাস উৎপন্ন হয়, গ্যাস। হ্যাঁ, বীরদান্তের মধ্যে গ্যাস উৎপন্ন হয়। বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রভাবে গ্যাস উৎপন্ন হয়। তোমরা খাতা বাসায় নিয়ে নেক্সট ক্লাসে সিগনেচার না দিয়ে নিয়ে আসলে আমি বের করে দিব। কোনো সমস্যা নাই, লেখো কি হয়, গ্যাস উৎপন্ন হয়। মানুষ যে বায়ু ছাড়ে এটা তৈরি হয়, গ্যাস উৎপন্ন হয়, বীরদান্তে উৎপন্ন হয় এবং ব্যাকটেরিয়া তৈরি করে। এই ব্যাকটেরিয়াগুলা, এই গ্যাসগুলা, বিশেষ করে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের কোনো গন্ধ নাই, কিন্তু যদি হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় সেক্ষেত্রে পাঞ্জেন্ট ডিসঅর্ডার থাকবে। মানে হাইড্রোজেন সালফাইড যদি হয় সেক্ষেত্রে ইয়ে হবে, দুর্গন্ধ থাকবে, কিন্তু নর্মালি হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। হাইড্রোজেন গ্যাসের বৈশিষ্ট্য বলো তো, হাইড্রোজেন গ্যাসের বৈশিষ্ট্য বলো। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস হচ্ছে নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে, মানে এটা ফুয়েল হিসেবে কাজ করে। মানে কেউ ছেড়ে দিছে ওখানে, যদি আগুনের কন্ট্যাক্টে যায় তাহলে কিন্তু আগুন ধরবে, কারণ হাইড্রোজেন গ্যাস আছে। নেক্সট, তারপরে খাদ্য শোষণ প্রক্রিয়া লেখো, বড় করে লেখো। খাদ্য শোষণ, এই যে লেখ, বড় করে লেখো। খাদ্য শোষণ, খাদ্য শোষণ, শোষণ। শোষণ লেখো, শোষণ, শোষণ লেখো। অধিকাংশ খাদ্য ক্ষুদ্রান্তের জেজুনাম এবং ইলিয়ামে শোষিত হয়। ক্ষুদ্রান্তের জেজুনাম এবং ইলিয়াম, অধিকাংশ খাদ্যের উপাদান, বুঝলাম না মানে খাদ্য বা খাদ্যের উপাদান একই জিনিস। অধিকাংশ খাদ্য ক্ষুদ্রান্তের জেজুনাম এবং ইলিয়ামে সম্পন্ন। ক্ষুদ্রান্তের জেজুনাম এবং ইলিয়ামে সম্পন্ন হয় শোষণ। প্লিজ যাও, প্লিজ যাও। না ভাই, আমাদের মানে রাজি লাগবে না, রাজি নেই কোন দিলে জেজুনাম, মুরগির জয়কার জেজুনাম এবং ইলিয়ামে খাদ্য শোষণ হয়। ম্যাক্সিমাম খাদ্য কোথায় শোষণ হয়? জেজুনাম এবং ইলিয়ামে সম্পন্ন হয়। তারপর লেখো যে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো প্রক্ষেপণ থাকে। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো প্রক্ষেপণ থাকে। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো প্রক্ষেপণ থাকে। একে ভিলাই বলে, ভিলাই। একে ভিলাই বলে। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো প্রক্ষেপণ থাকে, একে ভিলাই বলে। দেখো, ভিলাই শোষণের ক্ষেত্র বাড়িয়ে দেয়। মানে ভিলাই শোষণের ক্ষেত্র বাড়িয়ে দেয়। ভিলাইয়ের কাজ কি? শোষণের যে এরিয়া, সারফেস এরিয়া, এটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, শোষণের ক্ষেত্রে বাড়িয়ে দেয়। কে করে এটা? ভিলাই। আমি সব লিখবো, সমস্যা নেই। মানে আমাদের ক্ষুদ্রান্ত যে আছে, এই ক্ষুদ্রান্তের মধ্যে ছবিটা আমি আঁকিয়ে ফেলি।
আমি বাচ্চা থেকে কিনে ধরে গেছিলাম নাকি নাকি আমরা ইউজ করি আমার এই শুনে লাগে আমার কিছু বললে তো কিছু করে নাম নাকি ডায়লগ আছে তাহলে ওই হাতের নিয়ে টুস্ট বার করে দেই মোবাইল ট্যাক্স হয়ে কারণ অফিস বলে ধরাইছে ইউজ করে কাপড় মোবাইল ধরে যায় আমরা এই মিলে মাইক করে কাম টিকটক করতে লাগে কাম থেকে টিকটক করার লাগে আমি ক্যাপ্টেন ও কিছু দিবে কেপি जोक भी है আজকে আমরা একটা ছোট ক্রিকেট না ক্যাপ্টেন চিন্তা দেখো আমাদের খাদ্যনালী গরুর খাদ্যনালী দেখছো কখনো যেমন ক্ষুদ্রান্ত ছোট ছোট নালী যেটা আছে দেখবা দুই ধরনের আছে, একটা মোটা মোটা বড় বড় আছে আর একটা চিকন চিকন নালী আছে। এই চিকন নালীটাকে বলা হয় ক্ষুদ্রান্ত, ক্ষুদ্র অন্ত্র, ছোট অন্ত্র। এই ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে? ক্ষুদ্রান্তের মধ্যে ফিঙ্গার লাইক স্ট্রাকচার থাকে, আঙ্গুলের মধ্যে এক ধরনের স্ট্রাকচার থাকে। চিন্তা করো, আমি এখান থেকে একটা রশি এই পর্যন্ত ওয়ালের সাথে লাগাইলাম, আর আরেকটা রশিকে এরকম উঁচু নিচু করে এমন করে তারপরে আমি ওয়ালের সাথে লাগাইছি, টাচ করলাম, তাহলে ডিস্টে মানে সুতা বেশি লাগবে কোন অবস্থায়? পেঁচানো অবস্থা, তাই না? মানে তুমি সোজা ডাইরেক্ট ওয়ালের সাথে লাগাইলা, ওটা হচ্ছে উঁচু নিচু করে তারপরে লাগাইলা, তাহলে আমার উঁচু নিচু অবস্থায় বেশি সুতা লাগবে। দ্যাট মিনস উঁচু নিচু অবস্থায় সার্ফেস এরিয়া বেশি, পৃষ্ঠ বেশি। যত বেশি পৃষ্ঠ বেশি হবে তত অ্যাবজর্পশন বেশি হবে। কথা বুঝছো না? আর এখানে কি করতে হবে? আমাদের ক্ষুদ্রান্তের কাজ কি? ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য তো অনেক বড়, প্রায় তোমার 6 থেকে 7 মিটার দৈর্ঘ্য। এই 6 থেকে 7 মিটারের মধ্যে 25 সেন্টিমিটার হচ্ছে ক্ষুদ্রান্ত, ডিউডিনাম। ক্ষুদ্রান্তের 3টে অংশ, কি কি? ডিউডিনাম, জেজুনাম। ডিউডিনাম হচ্ছে প্রথম 25 সেন্টিমিটার, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। চিন্তা করো যে ডিউডিনামের তো পরিপাক করার ওইরকম নাই, সুযোগ নাই। জেজুনাম যেটা কোথায় ছিল? ওই মেয়ে নামাজের পরে আবার কি? নামাজের আগে প্রাইভেট থাকে। ভাই নাম কি আছে স্যার? মনে ভাষা এদিকে ও সিয়াম নামটা মনে নাই। তাহলে কাকা বেশ কেমন করে কাকা রাখাটা মনে অন দিবি না। আচ্ছা যাইস হয়ে যাইস কাকাটা কেডা দেয় মিশকেরে আদনান 14, এই আদনানের খাতাটা দাও। সৈয়দ জাহিদ হাসান 13। জয় তো নাই না? নিহারুল মাহমুদ নাই। ভাই নাবিদ তোরা আজকে পরীক্ষা নেবেন আরে ভাই ভাই স্যার কোথায় বসবে? এই যে আজো ভাই এত বলতে পারো সমস্যা ভিডিও সামনে বসে কত সব যদি যাইতে না ভাই হাতে আজকে পরীক্ষা দিব এই সামনে বসে পরীক্ষা দে, বুঝে দিতে পারো। এই ওই ভিতরে ঢুক, ভিতরে ঢুক। ভাই দেন ভাই দেন ভাই আপনারা তো বুঝতে পারবেন আচ্ছা দেখো, আমাদের ক্ষুদ্রান্ত যেটা আছে, ক্ষুদ্রান্ত হচ্ছে অনেক দৈর্ঘ্য থাকে। এই যে আমাদের ক্ষুদ্রান্ত যে আছে, এই কথা বলো না, একদম একটা না। দেখো আমরা, হ্যাঁ লাইট একটা লাগাইলে ভালো জার্সি কালেকশন গুলো আপনি দিস
জার্সির কালেকশনগুলো আমাকে দেখো আমরা বললাম এই ক্ষুদ্রান্ত লাগবে ক্ষুদ্রান্ত আমাদের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার যে কথা বলবো বের করে দেবো। তো ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের এরকম আঙ্গুলের মতো এক ধরনের স্ট্রাকচার থাকে, দিস ইজ কল্ড ভিলাই বলে। ভিলাইয়ের কাজ কি? ভিলাইয়ের কাজ হচ্ছে সারফেস এরিয়া বাড়ায় দেয়। সারফেস এরিয়া যখন বাড়ায় দেয় শোষণ খুব সহজে হয়। বুঝতে পারছো? মানে নর্মালি যদি এরকম সোজা থাকতো, এই খাদ্যনালী যদি একটু স্ট্রেট থাকে, এই খাদ্যনালীর এই ভেতরের আবরণটা যদি স্ট্রেট থাকে তাহলে শোষণ করার যে জায়গা কম থাকবে। কিন্তু এই আবরণটা যদি এরকম হয় তাহলে কি হবে? সারফেস এরিয়া ভালো না, শোষণ করার জায়গা ভালো না। বুঝছো না কথা? আমরা বুঝতে পারছো? বুঝো নাই? মানে মানে এই দিকে কোনো পদার্থ ঢুকবে দেহের ভেতরে, এইটা দেহের ভেতরে ঢুকবে। এখন চিন্তা করো, এখানে শুধুমাত্র এই লাইনটাকে, এই লাইনটা যদি আমি এমন করে দেই, এরকম করে দেই, তাহলে জায়গা বাড়লো না কমলো? বাড়ছে না? এই জন্য হচ্ছে এরকম সোজা না গিয়ে এই ভেতরে যে আবরণটা আছে সোজা না গিয়ে তারা এরকম নিচু এরকম তৈরি করে। দিস কল ভিলাই। বুঝতে পারছো এখন? এই ভিলাই কি অংশ একটু হ্যাঁ কি কোনটা কি অংশ? আমি যে ছবি এটা আমরা এখন বলাচ্ছি যে ক্ষুদ্রান্তে খাদ্য শোষণ, এই খাদ্য শোষণ প্রক্রিয়া তাহলে এখানে কি বললাম? এটাকে বলা হয় ভিলাই। দিস ইজ কল্ড ভিলাই। এটাকে ভিলাই বলে। ভিলাই। আর এই ভিলাইয়ের মধ্যে কি আছে? এইটাকে কি বলা হয়? ভিলাই। আর ভিলাই, একটা ভিলাই যদি আমি দেখি, ভিলাই হচ্ছে এর ভেতরে রক্তনালী থাকবে কিছু, আর কিছু লসিকা রক্তনালী থাকবে আর লসিকা নালী থাকবে। ভিলাইয়ের মধ্যে কি থাকে? রক্তনালী আর লসিকা নালী। ভিলাইয়ের মধ্যে কি থাকে? রক্তনালী আর লসিকা নালী। এই রক্তনালী লাল যেগুলো দেখাচ্ছে এটা হচ্ছে কৈশিক নালী বা রক্তনালী। হিউজ অ্যামাউন্ট অফ কৈশিক নালিকা আছে। এই কৈশিক নালিকার কাজ কি? কৈশিক নালিকার কাজ হচ্ছে আমাদের যে খাদ্য ডাইজেস্ট হয়েছে এই খাদ্যটাকে শোষণ করবে। শোষণ করার জন্য পরিপাক হয়েছে, পরিপাক যে হয়েছে এটা ভেতরে ঢুকে নিয়ে নিবে। এই যে শোষণ যে করবে, এই শোষণ লিফটে দুই তলা বলতেন আর মোবাইল আসছে আসেন আসলে রিঅ্যাকশন এই যে ভিতরে রুমটাতে গিয়ে ওই লাইটটাদের ভিতরে লাইট আছে আর ওই মানে জানাল ইয়ের মধ্যে এইদিকে দেখা দেন। তাহলে কি বললাম? তাহলে খাতা লেখো যে ভিলাইয়ের ভেতরে কৈশিক নালী এবং লসিকা নালী থাকে। দেখো ভিলাইয়ের ভেতরে ভিলাইয়ের ভেতরে কৈশিক নালী লেখোস না কেতারে? ভিলাইয়ের ভেতরে কৈশিক নালী এবং লসিকা নালী থাকে। কৈশিক নালী এবং লসিকা নালী থাকে। কোনটার কাজ কি? ভিলাইয়ের ভেতরে কি থাকে? কৈশিক নালী এবং লসিকা নালী থাকে। লেখো কৈশিক নালী এবং লসিকা নালী থাকে। ভিলাইয়ের ভেতরে কি থাকে? এই কৈশিক নালী এবং লসিকা। তাহলে কৈশিক নালী হচ্ছে এটা লাল যেটা, দিস ইজ কল্ড কৈশিক নালী। আর লসিকা নালী হচ্ছে যেটা, এটাকে লসিকা নালী বলা হয়। যেটা সবুজ যেটা, এটা তবে খাওয়াই দিতে হইব। জি ভাই ভাই সিয়া ভাই না খাওয়া দিলে ভাই খাইতে পারেন না। এলো সিকা লালটা কোষ্টি দাও না খাওয়াতে খাওয়াতে মুখ চলো অবস্থা দিতেছি এমনি চোখে কৈশিক নালী লিখছো? হ্যাঁ কৈশিক নালী আর একটা সবুজটা হচ্ছে লসিকা নালী আর লালটা হইলো লসিকা। লাল যেহেতু রক্ত কেমন হয়? লাল হয় না? এই জন্য তো লাল দিয়ে করছি। তাহলে লেখো যে কথাটা লিখছো, লেখো যে লেখো শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। হ্যাঁ বলো। শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। শর্করা, হ্যাঁ তারপর দাঁড়িয়ে দিয়ে লেখো শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হয়।
শর্করা ভেঙে কিসে পরিণত হয়? গ্লুকোজ। দেখো প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। শর্করা ভেঙে কিসে পরিণত হয়? গ্লুকোজ। আর প্রোটিন ভেঙে কিসে পরিণত হয়? প্রোটিন ভেঙে কিসে পরিণত হবে? অ্যামাইনো অ্যাসিড। তারপরে লেখো যে চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড। এই প্রোটিন ভেঙে কি হয়? অ্যামাইনো অ্যাসিড। আর চর্বি ভেঙে কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। চর্বি ভেঙে এগুলা, এই ইনফরমেশনগুলো ভুল করে না দয়া করে। চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন হয়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন হয়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয় হচ্ছে তোমার চর্বি ভেঙে। চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন হয়। শর্করা ভেঙে গ্লুকোজ, আর প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড, চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড আর কি বললাম তাহলে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়। লিখছো? লেখো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ ব্যাপন প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ মানে আমরা শোষণ তুমি জাস্ট এখান থেকে শুরু করতে পারো। মনে করো পরীক্ষার মধ্যে সময় নাই, তাহলে এখান থেকে শুরু করছি। আমি এখন যেখান থেকে শুরু করছি এখান থেকে শুরু করবা। অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ ব্যাপন পদ্ধতিতে ভিলায়ের কোষিক নালিকাতে প্রবেশ করে। ভিলায়ের কোষিক নালিকাতে প্রবেশ করে। ব্যাপন পদ্ধতিতে ভিলায়ের কোষিক নালিকাতে প্রবেশ করে। লেখস না কেন? তৈরি হয় কি তা লেখস। তারপর নিচে লেখ, এনে লেখ যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড ব্যাপন পদ্ধতিতে ভিলায়ের কোষিক নালিকাতে প্রবেশ করে এবং হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে লিভারে চলে যায়। হেপাটিক পোর্টাল শিরা, এই যে এই শিরাটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে প্রবেশ করে। হ্যাঁ, লিভার বা যকৃতে প্রবেশ করে। হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে লিভার প্রবেশ করে। যকৃত দেখে। হ্যাঁ, কোষিক নালিকা থেকে। কোষিক নালিকাগুলো আমি আগে লেখো, তারপর আমি বলতেছি যে কোষিক নালিকা থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে প্রবেশ করে। বুঝতে পেরেছো? যকৃতে আসবে কি আসবে? এই যে এখানে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড যেগুলো ছিল ওরা কোষিক নালিকার মধ্য দিয়ে আলটিমেটলি অনেকগুলো, এখানে তো একটা কোষিক নালিকা না, পুরা খাদ্য নালী হচ্ছে 6 মিটার দৈর্ঘ্য, মানে এই ইয়েটা ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের মধ্যে প্রায় 50,000 কোষিক নালিকা থাকে। এই 50,000 কোষিক নালিকাগুলো একসাথে হয়ে তারা তৈরি করবে একটা নালী, নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এই পোর্টাল কথা বললে জাস্ট বের করে দেবো। ওইদিকে চাপো তুমি, ওইদিকে চাপো। হ্যাঁ, এই হেপাটিক পোর্টাল শিরাগুলো আলটিমেটলি কোথায় চলে যাবে? যকৃতে চলে যাবে। যকৃত এখন কি করবে? যকৃত এই গ্লুকোজ যেটা আছে এবং অ্যামাইনো অ্যাসিড এটাকে স্টোর করে রাখবে। ও আর কাজ করবে, এটা পরের কথা, এটা আমরা পরে করবো। কিন্তু কথা হচ্ছে এই খাবারগুলা, এই গ্লুকোজ শোষণ হলো ব্যাপন পদ্ধতিতে, সিম্পল ডিফিউশন প্রসেস, মানে খুব সহজ পদ্ধতিতে। লেখো কিন্তু আর আমি তো দেখছি চেকই করছি এগুলা, অনেক ওনারা কেন যাইতে কইছে এনের কানেকশন ঠিক আছে। কিন্তু কি বললাম? কিন্তু ফ্যাটি অ্যাসিড
ফ্যাটি অ্যাসিড ভিন্ন প্রক্রিয়ায় কোষিক মানে সরি ফ্যাটি অ্যাসিড জটিল প্রক্রিয়ায় আর ভিলায় প্রবেশ করে। আচ্ছা ভিন্নটা বাদ দিলে লেখো জটিল প্রক্রিয়ায় ভিলায় প্রবেশ করে, ভিলায় প্রবেশ করে, ভিলায় প্রবেশ করে। ভিলায় প্রবেশ করে, ভিলায় প্রবেশ করে এবং পুনরায় চর্বিতে পরিণত হয়। পুনরায় কথা বললে না আমার খুব ডিস্টার্ব হয়, আমার সাথে কথা বলো। ফ্যাটি অ্যাসিড কি হয়, ভিলায় যাওয়ার পর আবার সে পুনরায় চর্বিতে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড আবার পুনরায় চর্বিতে পরিণত হয়। তারপর লেখা যে চর্বির চারপাশে প্রোটিনের আবরণ এসে চর্বির চারপাশে প্রোটিনের আবরণ এসে চর্বির চারপাশে প্রোটিনের আবরণ এসে লিপোপ্রোটিন তৈরি করে। লিপোপ্রোটিন লিপিড আর প্রোটিন, লিপোপ্রোটিন তৈরি করে লিপোপ্রোটিন হ্যাঁ তৈরি করে। হ্যাঁ, একে কাইলোমাইক্রনও বলে। একে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন বলে। হ্যাঁ, এ লেখা আছে কয়রা বলা জানতো না। কাইলোমাইক্রন বলে, কাইলোমাইক্রন বলে। পরীক্ষা আসতে গেলে হ্যাঁ হ্যাঁ করতে পারো, ইউরিশ। এখন কথা হলো কাইলোমাইক্রন। তারপর লেখা হচ্ছে কাইলোমাইক্রন লসিকা নালীতে প্রবেশ করে। কাইলোমাইক্রন লসিকা নালীতে প্রবেশ করে। কাইলোমাইক্রন লসিকা নালীতে প্রবেশ করে লসিকা নালীতে প্রবেশ করে এবং লসিকা নালীর মাধ্যমে যকৃতে চলে যায়। লসিকা নালীর মাধ্যমে যকৃতে চলে যায়। লসিকা নালীর মাধ্যমে যাবে কোথায়? যকৃতে চলে যায়। যকৃত সরি হৃৎপিণ্ড বলেছি, মাধ্যমে হৃৎপিণ্ডে চলে যায়। লসিকার মাধ্যমে হৃৎপিণ্ডে, লসিকা নালীর মাধ্যমে হৃৎপিণ্ডে চলে যায়। তাহলে কি বললাম? হেপাটিক পোর্টালের মাধ্যমে কি লিভারে যায়? হ্যাঁ, হেপাটিক পোর্টালের মাধ্যমে যাবে লিভার। দেখো আবারও বলি, শোনো কি করতেছে আমি বুঝতেছি না, আমার দিকে এক খেয়ালে তাকিয়ে থাকবা, অন্য কোনো দিকে কোনো খেয়াল নাই। তাহলে দেখো যে আমাদের খাদ্য নালীতে আমরা পড়তেছি, আমাদের টপিকটা হচ্ছে খাদ্য শোষণ প্রক্রিয়া। এতক্ষণ আমরা ডাইজেশন করে ফেলছি, শোষণ প্রক্রিয়া। তাহলে আমরা তারপরে আমরা বললাম যে শোষণ কোথায় হয় মেইনলি? আমাদের শোষণ হবে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের কোন অংশে? ক্ষুদ্রান্তে মেইনলি জেজুনাম এবং ইলিয়াম। সবচেয়ে বেশি হয় ইলিয়ামে, ইলিয়াম অংশের সবচেয়ে বেশি শোষণ হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের এরকম খাদ্যনালীর মধ্যে, খাদ্যনালীর ভেতরে যে আবরণ আছে, খাদ্যনালীর ভেতরে যে আবরণ আছে, এই আবরণটা এটা যদি খাদ্যনালী হয়, তাহলে এর ভেতরের দিকে এরকম আঙ্গুলের মতো এক ধরনের প্রজেকশন আছে। বুঝা গেছে? আঙ্গুলের মতো এক ধরনের প্রজেকশন আছে। তাহলে কেন? কারণ দেখো নরমালি আমাদের খাদ্যনালী যদি এরকম স্ট্রেট হইতো, তাহলে এইখানে এর আবরণের পরিমাণ কম থাকতো। কিন্তু এরকম উঁচু নিচু হওয়ার কারণে, ফিঙ্গার লাইক পজিশন থাকার কারণে, ভিলাই থাকার জন্য আমাদের খাদ্যনালীর যে সার্ভিস এরিয়া এটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে? তাহলে এই বেড়ে যে গেছে, এই আঙ্গুলের মতো পজিশন তৈরি হয়েছে, দিস কল ভিলাই। নাম কি? ভিলাই। তো এখন আমাদের অলরেডি কিন্তু খাবারটা খাদ্যনালীতে যখন আসছে, অলরেডি এটা পরিপাক হয়ে গেছে। তাহলে কিসে পরিপাক হয়েছে? আমাদের খাবারটা গ্লুকোজ হয়ে গেছে, তারপরে ফ্যাটি অ্যাসিড হয়ে গেছে, তারপরে অ্যামাইনো অ্যাসিড হয়েছে, গ্লিসারল হয়েছে।
এখন কথা হলো ফ্যাটি অ্যাসিড পানিতে অদ্রবণীয়। এটা মনে রাখবা যে ফ্যাটি অ্যাসিড একটু জটিল প্রক্রিয়ায় আমাদের দেহের মধ্যে ঢুকে, আর গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড তারা পানিতে সলুবল, তারা পানিতে দ্রবণীয়। তাহলে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড তারা ব্যাপন পদ্ধতিতে সিম্পল ডিফিউশন বা স্বাভাবিক শক্তি ক্ষয় করা ছাড়াই নিষ্ক্রিয় প্রক্রিয়ায় বা ব্যাপন পদ্ধতিতে প্রথমে সে ভিলার ভিতরে ঢুকে ভিলার ভেতরে আবার কি আছে, কোষিক নালী আছে, প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিলারিস আছে। এই ক্যাপিলারির মধ্যে যখন ঢুকে সিম্পল প্রসেসে কারা কারা, এটা হচ্ছে গ্লুকোজ আর এটা কি অ্যামাইনো অ্যাসিড, এই দুইজনে ঢুকবে। কিছু গ্লিসারলও ঢুকে অবশ্য, ওটা বাদ দাও। তাহলে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডে ভালো করে বলবো। তো এরা দুজনে যখন ঢুকতেছে আবার কোষিক অনেক এরকম বললাম যে 50,000 ভিলাই আছে। এই 50,000 ভিলাইগুলা একসাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তারা একটা নালী তৈরি করে, শিরা তৈরি করে। আমরা জানি যে ধমনীগুলা এসে কি হয় বা কোষিক নালিকাগুলা এসে কি হয়, শিরা তৈরি করে। এই শিরার সব মানে এখানকার যত খাদ্য নালীর যত শিরা আছে সব একসাথে মিলে একটা শিরা তৈরি করে, নাম কি হেপাটিক পোর্টাল শিরা। এই শিরাটা কাজ হচ্ছে খাদ্য নালীর মধ্যে যে খাদ্য শোষণ হয়ে গেল, যে উপাদান আছে তাদেরকে পরিবহন করে নিয়ে লিভারে নিয়ে যায়, যকৃতে নিয়ে যায়। ওকে, যকৃতে নিয়ে গেল, এই পর্যন্ত শেষ, শোষণ আমাদের আর আগানোর দরকার নাই। এখন কথা হলো যে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড যেটা, এটা পানিতে দ্রবণীয় নয়, ইট ইজ ইনসoluble ইন ওয়াটার। গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড soluble ইন ওয়াটার, সো এটা খুব সিম্পল ডিফিউশন প্রসেসে ঢুকতে পারে। কিন্তু ফ্যাটি অ্যাসিড তাদের ঢোকার জন্য একটু জটিল প্রসেসে যাওয়া লাগে। সে কি করে, ফার্স্টে চর্বিটা মানে ফ্যাটি অ্যাসিড ভিতরে যে ঢুকবে, ফ্যাটি অ্যাসিড যে ভিতরে ঢুকে, হ্যাঁ ফ্যাটি অ্যাসিড ভিতরে যে ঢুকবে সে আবার পুনরায় ফ্যাটে কনভার্ট হয়। যখন এর ভেতরে খুব ক্যাপিলারি মানে ভিলাইয়ের ভেতরে যখন ঢুকবে সে আবার ফ্যাটি অ্যাসিড থেকে আবার ফ্যাট হবে। ফ্যাট হলো ছোট ছোট ফ্যাটের দানা হবে, এরকম ছোট ছোট ফ্যাটের দানা হবে, চর্বির এরকম দানা হবে। দানা হওয়ার পর এই চর্বি দানার চারপাশ দিয়ে আবার প্রোটিনের একটা আবরণ আসবে, মাঝখানে চর্বির চারপাশে প্রোটিন, এটাকে বলা হয় লিপোপ্রোটিন। লিপিড আর প্রোটিন নাম কি হবে, লিপোপ্রোটিন, বা এটাকে আর একটা নাম কি কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন যখন তৈরি হইল, সে এই কাইলোমাইক্রন আলটিমেটলি সে কোষিক নালীকে সে ঢুকবে না, সে ঢুকবে কোথায়, লসিকাতে ঢুকে অনেকগুলো লসিকা একসাথে হয়ে তারা থোরাসিক ডাক তৈরি করে, আর অনেক কাহিনী আছে, হাবিজাবি আছে, আর আলটিমেটলি হার্টে চলে যাবে। তাহলে ওদের কাজ হচ্ছে হার্টে চলে যাবে। তাহলে আমাদের গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড তারা যায় লিভারে, আর ফ্যাটি অ্যাসিড চলে যায় কোথায়, হার্টে চলে যায়। হার্টে থেকে আবার ঘুরে ঘুরে আবার লিভারে আসবে। কিন্তু গ্লুকোজটা আলটিমেটলি হার্টে লিভারে যেতেই হবে। গ্লুকোজটাকে পরবর্তীতে গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে রাখবে, আর প্রোটিনটাকে পরবর্তীতে মেটাবলাইজ করবে, বিভিন্ন ধরনের কাজ করবে। এখন এই জিনিসটা বোঝা গেছে তো না? লেখো যে স্টার দিয়ে লেখো, লেখো যে সাধারণত লসিকা বর্ণহীন থাকে। সাধারণ অবস্থায় লসিকা বর্ণহীন থাকে। সাধারণ অবস্থায় লসিকা কেমন থাকবো, বর্ণহীন থাকে। কিন্তু কিন্তু চর্বি জাতীয় খাবার খেলে এটি সাদাটে হয়ে যায়, সাদাটে হয়ে যায়, এটি সাদা। কিন্তু চর্বি জাতীয় খাবার খেলে এটি সাদাটে হয়ে যায়, সাদা রং ধারণ করে বা সাদাটে হয়ে যায়। একে ল্যাকটিয়েল বলে, নরমালি চর্বি তোমার লসিকার কালার কেমন থাকবে, কালারলেস, কোনো কালার নাই। কিন্তু যখনই তুমি চর্বি জাতীয় খাবার খাবা তখন রক্তের মধ্যে চর্বিগুলো আসবে, ওই লসিকার মধ্যে চর্বিগুলো আসবে, তখন এটা সাদাটে হয়ে যায়। এটাকে বলা দিস ল্যাকটিয়েল। নাম কি, ল্যাকটিয়েল, মনে থাকবে। খালি শুধু কথাটা মনে মাথার মধ্যে ঢুকে রাখো, কোনো দিন যদি এটা শুনো আবার, তখন আবার রিক্যাপিচুলেশন করতে পারবে, হ্যাঁ এই কথাটা শুনছিলাম। ল্যাকটিয়েল, কাইলোমাইক্রন, ল্যাকটিয়েল, এই দুইটা কথা মনে রাখবা সবসময়।
তাহলে কখনো কখনো একবার যদি শুনো সেকেন্ড টাইম তখন এটা আবার মনে পড়বে। তাহলে আমাদের খাদ্য শোষণ এটাই। এখন লেখো আত্তীকরণ, বড় করে লেখো, হেডলাইন দিয়ে লেখো খাদ্য আত্তীকরণ। আত্তীকরণ সরিয়া তয় তয় দীর্ঘিকা অবসর অবতন আত্তীকরণ, খাদ্যটা আত্তীকরণ প্রক্রিয়ার কথা বলছে। লেখো যে শোষিত খাদ্য রক্তের মধ্যে পরিবাহিত হয়ে, শোষিত খাদ্য রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে, কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে। সাইটোপ্লাজমে প্রবেশ করে। সাইটোপ্লাজমে প্রবেশ করে। পরবর্তীতে এই সকল খাদ্য উপাদান গ্লাইকোজেন, চর্বি এবং প্রোটিন, গ্লাইকোজেন কমা চর্বি কমা প্রোটিন রূপে সঞ্চয় থাকে। গ্লাইকোজেন কমা চর্বি কমা প্রোটিন রূপে সঞ্চয় থাকে, তোর হাতের লেখার এই বিশ্রী অবস্থা কেন? আচ্ছা লেখো সঞ্চয় থাকে, গ্লাইকোজেন কমা চর্বি কমা প্রোটিন রূপে সঞ্চয় থাকে, অথবা এই সকল উপাদান ভেঙে শক্তি উৎপন্ন হয়, অথবা এই সকল উপাদান ভেঙে শক্তি উৎপন্ন হয়। হয় আমাকে শক্তি দিবে, না হয় সে খাবারটা সঞ্চিত হয়ে থাকবে। বুঝছো না কথা বুঝছো কিনা? মানে আমি যে খাদ্যটা খাইলাম, এই খাবারের যে উপাদান কোষের মধ্যে ঢুকলো, এটাকে আত্তীকরণ বলে। এখন সে এই খাবারটাকে কোষ এটা কি করবে? হয় এটাকে স্টোর করে রাখবে, না হয় এখান থেকে আমাকে শক্তি দেবে যখন যেটা দরকার। এই টোটাল প্রক্রিয়াকে বলে আত্তীকরণ। উৎপন্ন হয় এই প্রক্রিয়াকে আত্তীকরণ বলে। আত্তীকরণ। হ্যাঁ, এই প্রক্রিয়াকে আত্তীকরণ বলে। নেক্সট আমাদের নেক্সট টপিক আর কি আছে? ডিজিজগুলো আছে না? আচ্ছা, কমন একটা ডিজিজ, বড় করে লেখো। দাঁতের গঠন পড়াই না? আচ্ছা, তাহলে লেখো, বড় করে লেখো দাঁতের গঠন। গঠ দন্ত ন। তাহলে দাঁতের গঠনের মধ্যে কি আছে? তাহলে আমরা অ্যানাটমিক্যালি চিন্তা করি, দাঁতের কি কি অংশ? বিভিন্ন অংশ আছে। একটা হচ্ছে দাঁতের মূল থাকে, গ্রীবা থাকে, আর একটা মূল, গ্রীবা আর টুপি। তাহলে কি বললাম? দাঁতের যে উপাদান, দাঁতের গঠন, একটা দাঁতের মধ্যে কি থাকে? দাঁত লাগাইতে পারছি না। দাঁতের ছবিটা দিয়ে দাও তো। হয়ে গেছে? দাঁড়াও,
এই কথা বলে বের করে দিব আর কি দাঁত। লেখো মানুষের 4 ধরনের দাঁত থাকে। মানুষের 4 ধরনের দাঁত থাকে। এই মানুষের 4 ধরনের দাঁত আছে। বেতন কত অক্টোপেশন আর এটা দিবেন ইনসিসর, পেশন কর্তন ইনসিসর ক্যানাইন, কর্তন, কর্তন, ছেদন, ছেদন, তারপরে পেশন অক্টোপেশন, পেশন অক্টোপেশন, না না কর্তন, ছেদন, অক্টোপেশন, পেশন। এই কথা বলো না। কর্তন, ছেদন, অক্টোপেশন, পেশন। এর কি? এটা দাঁত। কি কি ধরনের দাঁত আছে? কর্তন, ছেদন, অক্টোপেশন, পেশন। তাহলে এটাকে বলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, কর্তন, ছেদন, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই যে দেখ, আমি কিন্তু পরে ভাই করে দিলে তো পরে বলবি যে ইয়ে হয়েছে। ইনসিসর, ইনসিসর, ক্যানাইন, CANINE, ক্যানাইন, প্রিমোলার, PREMOLAR, প্রিমোলার আর মোলার। হ্যাঁ, MOLAR, প্রিমোলার, প্রিমোলার, মোলার। ইনসিসর, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আচ্ছা, তাহলে আমাদের উপরে পাটিতে কয়টা থাকে? 16টা। নিচে কয়টা থাকে? 16টা। তাহলে উপরে আবার এই পাশে থাকে 8টা, এই পাশে থাকে 8টা। তাহলে 8টা আমরা যদি এরকম করে করি, সেম টাইপ অফ দাঁত উপরে থাকে, নিচে থাকে। তাহলে দন্ত ফর্মুলা লেখো। দাঁতের যে ফর্মুলা, IQ C1 দন্ত ফর্মুলা হচ্ছে আর এটা পাওয়া হ্যাঁ, যায় I2 ফার্স্ট ক্লাস করে C1 B2 M3, I2 C1 B2 M3। দেখো ইনসিসর থাকে 2টা, এই 2 বাদ দাও, 2 বাদ দাও। ইনসিসর এই পাশে আছে 2টা, প্রথম 2টাকে বলা ইনসিসর, মানে মাঝখানে যদি ইয়ে করি, পার্টিশন করি, তাহলে প্রথম 2টাকে বলা ইনসিসর। পরে একটা চোখা একটা আছে, এটাকে বলা ক্যানাইন, যেটা বিড়ালের দাঁত যেটা থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিমোলার, মানে মাড়ি 2টা আছে, এটা হচ্ছে প্রিমোলার 2টা, আর মোলারটা হচ্ছে 3টা। তার 3টা হচ্ছে মোলার, আর মোলার হচ্ছে প্রিমোলার হচ্ছে 2টা, আর মোলার হচ্ছে 3টা। তাহলে এখন দেখো এই পাশে তো 8টা বললাম, তাহলে কয়টা হইলো? 2 আর 2 4 5 5 আর 3 8, 8টা। কিন্তু এই পাশে তো 8টা, উপরে বাড়িতে আরো 8টা আছে না? এজন্য 2 দিয়ে গুণ করছি। আবার নিচের দিকেও কি থাকবে? সেম। এজন্য 16 আর 16 32। তাহলে 8 আর 8 16, আর নিচে 8 আর 8 16 32 সাইড। তাহলে কতগুলো আছে? 32টা দাঁত আছে। দেখছস কই? দাগ দে, নিচে দাগ দে, এটা এরকম করে না, মাসুম দাগ দিতে। মানে মাসুম করে গেছে 16 যোগ 16 লাগে। হ্যাঁ, পূর্ণবয়স্ক মানুষের আকেল দাঁত, ওই যে লাস্টে মোলারের লাস্টটা একদম, হ্যাঁ, পেছনের লাস্টটা। নেক্সট তারপরে লেখো, লেখো প্রতিটি দাঁত, প্রতিটি দাঁতের 3টি অংশ আছে। লেখো প্রতিটি দাঁতের 3টি অংশ আছে। প্রতিটি দাঁতের 3টি অংশ রয়েছে। তো বইয়া থাক, এখানে গল্প করতে আইসস মেয়ে। প্রতিটি দাঁতের 3টি অংশ রয়েছে। মুকুট, মূল এবং গ্রীবা। মুকুট, মুকুট, মাথার মুকুট, মুকুট, মূল, মূল ভিতরে হ্যাঁ গ্রীবা, গ্রীবা আর মূল। গ্রীবা মানে ঘাট। এই যে যেটা মারি, এখানে তো মারি আছে জানো তো। আমরা দাঁতের একটা গঠন যদি ভালো করে আঁকি, তাহলে দেখবো যে এর মধ্যে মুকুট, গ্রীবা, মূল। ছোট করে আঁকবো না বড় করে আঁকবো? বড় করে আঁকবো। কি দেখতেছ দাঁত নেই হ্যাঁ, তো বয়ে থাক, এরকম বয়ে থাক, আজ দেখুন একবারে কলম দেখি না ভাই ঘুমা ঘুমা ঘুমা।
এই কথা বলে বাইরে দিন বুঝি না বাইরে টোকাই বলে শব্দ হ্যাঁ পায়জামা এই কথা বলিস না তুই বেড়া ইয়ে বেড়ি কথা বেড়া বেড়ি জায়গা থেকে উঠি গান বুঝতে ওরা আরে মাইয়া করে প্রায় গান বুঝতে এই মাসালে কিন্তু নেতাগিরি করলে বাইরে বাইরে দিন মাসালে ক্রাশ পেছে আমি এখন দিন আপডেট লাস্ট দিন বাটন লাস্ট দিন মাসালে তার এতে একটা আর এই তাহলে কি বললাম দাঁতের কয়টা অংশ আছে লেখো যে দাঁতের তিনটি অংশ হ্যাঁ কি আছে যার খাতায় থাকবে না আমি কিন্তু বের করে দেবো কি দেখতেছেন আমি আল্লাহ এরে বেটা দেখলাম আর কি ভাই সিলিকে একটা কাহিনী আছে কি অবস্থা Best solution is private আছে স্যার কয়টা আমরা এখানে ছেড়ে দিব। দেখো একটা দাঁতের কি কি অংশ আছে এনামেল একটা হলো এই যে অংশটা তো মারি এটা হচ্ছে মারি বোঝাচ্ছে আর তাদের উপরে অংশ হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে মুকুট এটা গ্রীবা আর এটা হচ্ছে মূল অ্যানাটমিক্যালি আর আরেকবার তাহলে এটা হচ্ছে মারির উপরে এটা মারি এই অংশটা হচ্ছে মারি এটা আমাদের দাঁত দেখো ভালো করে নিজেটা দেখো ভালো করে যেটা আমাদের এই যে এটা আছে দাঁতের যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা যে দাঁতের যে অংশটা দেখতে পাচ্ছি দিস ইজ কল মুকুট তারপরে যে অংশটা মারির সাথে লাগানো আছে সেটাকে গ্রীবা আর ভেতরে দিয়ে কিন্তু দাঁতের অনেক বড় অংশটা কিন্তু আছে তাহলে কি বললাম তাহলে তারপর লেখা হচ্ছে প্রতিটি দাঁতের তিনটি উপাদান রয়েছে একটা হলো তিনটা অংশ আর উপাদান এখন হলো উপাদানগুলা কি কি উপাদান উপাদান তিনটি উপাদান আছে ডেন্টিন একটা আমরা লেখা ডেন্টিন এনামেল ডেন্টিন এনামেল হ্যাঁ ডেন্টিন আমনে কোন ডেন্টি এত কোন ডেন্টি এনামেল ভাই আর দেখছিনি বা ডেন্টি এনামেল আরটা হচ্ছে তোমার পাল্প এই চারটা উপাদান হবে পাল্প বা দন্ত দন্ত মজ্জা বাবা এত কঠিন না একটা সিমেন্ট সিমেন্ট দন্ত মজ্জা আর একটা হচ্ছে সিমেন্ট তিনটা নাম আছে চারটা অংশ আছে বলেছে আর কি বললাম স্যার অংশ তো হ্যাঁ, উপাদান উপাদান চারটা উপাদান প্রধানত চারটা উপাদান আছে ডেন্টিন এনামেল দন্ত মজ্জা সিমেন্ট দেখো সবার বাইরে যে আবরণটা থাকে দিস ইজ কল্ড এনামেল একদম সবার বাইরে মানে আমাদের দাঁত যে অংশটা আমরা ব্রাশ করি এটাই হচ্ছে এনামেল তারপরে দেখবা যে দাঁতের তার নিচেও দেখবা একটা অংশ আছে
হ্যাঁ সব প্রত্যেকটা আছে গ্যাস। তারপরে একটা অংশটা আছে, এই অংশটাকে বলা হয় থাক, এই অংশটাকে বলা হয় ডেন্টিন। এই অংশটার নাম কি? ডেন্টিন। তারপরে হচ্ছে যেখানে ফাঁকা জায়গা আছে স্কল, দন্ত, মজ্জা বা এনামেল। তারপরের অংশটা যেটা মাড়ির সাথে লাগানো থাকে, যে অংশটা মাড়ির সাথে এই দাঁতের সাথে যে কানেকশন, দিস ইজ কল্ড সিমেন্ট। সিমেন্ট এর নাম কি? সিমেন্ট। ওটা লাইটটা ইয়ে হয়ে গেছে, লাইটটা ইয়ে নেক্সট। তারপরে লেখা হচ্ছে কি বললাম, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা এটা তোমরা আসবা কবে? সোমবারে 10টায়। হ্যাঁ সোমবারে 7:30টায়। এই যে টাইমে 7:30। এই টাইমে আগেরটা, এই টাইমে আসবা সোমবারে। হ্যাঁ এই যাও, এক আস্তে আস্তে যাও, শব্দ করবো না, নিচে কোনো ডিস্টার্ব করবি না, যা। ভদ্র